ওষুধ খেয়েছো? কোনো খাবারই মুখে তুলছে না, বাচ্চাদের মতো করছে। কুদ্দুস আহমেদ আস্তে করে ফায়াজকে ডাকলেন। বার দুয়েক ডাকার পরেও তার কোনো হেলদোল নেই। মনে হচ্ছে পৃথিবীতে তার জয়ের চেয়ে মূল্যবান কিছুই নেই। সে নিশ্চিন্তে জ্বর পালন করছে। কুদ্দুস আহমেদ বিরক্ত হয়, ভ্রু কুঁচকে তাকালো। এহসান, জি আঙ্কেল। ফার্মেসি থেকে একটা সাবজেক্টর নিয়ে এসো তো। কেন আঙ্কেল? ফাইয়াজের পাছায় দিব। কথাটা শেষ করতেই ফায়াজ তড়িৎ বেগে লাফিয়ে বসে গেল, ঢুলতে ঢুলতে বলল, তুমি আমার বাবা না শত্রু, এটা কি বললা? কুদ্দুস আহমেদ জোর গলায় আদিবাকে ডাকলো। তিনি পাশেই ছিলেন, বললেন, কিছু লাগবে? থার্মোমিটারটা দাও। তিনি দ্রুত সেন্টার টেবিলের উপর থেকে থার্মোমিটার নিয়ে কুদ্দুস আহমেদের হাতে দিলেন। কুদ্দুস আহমেদ আর দেরি না করে সেটা ফায়াজের মুখে ঢুকিয়ে দিলেন। ফায়াজ হতবম্ব, বাকরুদ্ধ। জ্বর হলে বুঝি মানুষ অসুস্থ ব্যক্তির উপর এমন জুলুম করে? কিছুক্ষণ বাদে মুখ থেকে থার্মোমিটার বের করে বিজ্ঞের মতো সরু চোখে দেখে বললেন, 101 ডিগ্রি। আদিবা খান খুশিতে বললেন, আলহামদুলিল্লাহ। ব্যাককলের মতো বাকিরা কিছুক্ষণ মুখ চাওয়াচাওয়ি করে শব্দ করে হেসে উঠল। সেদিকে তাকিয়ে ফায়াজ আহত হলো যেন। এত হাসাহাসির কি আছে? জ্বর কমবে বাড়বে, এটাই তো নিয়ম। পুকুর পাড়ে অনেক রোদ আসে, বিকেল পর্যন্ত থাকে আমসি, ওখানে শুকাতে দিলে মনে হয় ভালো হবে। ঝুমুরের কথায় কেউ কোনো প্রতিউত্তর করল না, কিন্তু কথাটা যে মনে ধরল সেটা বেশ বোঝা গেল। পাতিল ভরা জাল দেওয়া ঘন আমের রস নিয়ে পুকুর ঘাটে চলে গেল আফিয়ার সাফিয়া। বাঁশের তৈরি বড় ডালা নিয়ে ঝুমুরও তাদের পিছু পিছু গেল। এই দুজন মহিলা একেবারে একরকম। ঝুমুর জানে এরা এখন ঝুমুরের সাথে 3 থেকে 4 দিন কথা বলবে না, কিন্তু ঝুমুর আশাহত হওয়ার মেয়ে নয়। সকাল থেকে তাদের সাথে কথা বলার ছুতো খুঁজছে। পিল পিল করে তারা যেদিকে যায় সেও সেদিকে যায়। পুকুর ঘাটে এসে ঝুমুর আচারের বয়াম থেকে 1 পিস আচার নিয়ে সিঁড়িতে বসে পড়ল। একটু একটু করে খাচ্ছে আর ফায়াজের অসুস্থতার কথা ভাবছে। আর মা আর বড় মার যদি জানে ফায়াজ অসুস্থ, তাহলে যুদ্ধ লাগিয়ে দেবে। এর জন্য আবার দায়ী করবে তাকে। পুকুরের স্বচ্ছ পানিতে সূর্যের আলো পড়ে ঝিকমিক করছে। হালকা ঢেউয়ের সাথে মাছের আনাগোনা দেখা যাচ্ছে। ভারী সুন্দর লাগে এই দৃশ্য। ঝুমুর পাশ থেকে একটা ইটের টুকরো নিয়ে পানিতে ছুঁড়ে মারল। সাথে সাথে সব মাছ ছলাৎ ছলাৎ শব্দ করে ডুব দিয়ে যায়। ঝুমুরের ভালো লাগছে। আজ বিকেলে মেহেরিমাকে সাথে নিয়ে বড়শি দিয়ে মাছ ধরলে মন্দ হয় না। আফিয়া বেগমরা নানান বিষয় নিয়ে কথা বলছে আর আমছি ডালাতে লেপটে দিচ্ছে। এর মাঝে রায়হান, রবিন আর মিম আসে, হাতে তাদের টিফিন বক্স। এই ভর দুপুরে তারা যাচ্ছে কই? ভাবতে ভাবতেই সিঁড়ি থেকে উঠে আসে ঝুমুর। তাদের কাছে এসে দাঁড়াতেই রায়হান তাকে এক হাত দিয়ে জড়িয়ে নেয়। আস্তে করে জিজ্ঞেস করে, পায়ে ব্যথা কমেছে ঝুমুর? ভাইয়ের এই আদরটা ঝুমুরের অনেক ভালো লাগে। সেও কিছুটা মাথা এলিয়ে দে ভাইয়ের বুকে। হালকা করে উপর নিচ মাথা জাকায়, মানে কমেছে। রায়হান হাসলো, তার মাকে উদ্দেশ্য করে বলল, মা তাহলে আসে কেমন? ফিরতে ফিরতে হয়তো রাত হবে। ঝুমুর মাথা উঠায়। তারা কোথায় যাচ্ছে দল বেঁধে সে বুঝতে পারছেন না। আস্তে করে জিজ্ঞেস করলো, তোমরা কি কোথাও যাচ্ছ ভাইয়া? হ্যাঁ, ফাইজার ভাইয়ের অনেক জ্বর। কাল রাত থেকে আহসান আর ইশাক সেখানেই আছে। মামাও রাতে গিয়েছিল। এখন আমরা কেউ না গেলেও ব্যাপারটা কেমন না? ঝুমুর আস্তে করে উত্তর দিল, হুম, এটা
রায়হান ঝুমুরের গুছিয়ে রাখা কোকড়া চুলগুলোকে আলতো হাতে এলোমেলো করে দিয়ে বলল, ঘরে যা, রোদে বসে আছিস কেন? কি করলে ভাইয়া? কি করলাম? তুমি জানো চুলগুলো এলোমেলো করলে জটলা বেঁধে যায়, তুমি এমন করলে কেন? এই জন্যই করছি পাগলি। ঝুমুর রাগি রাগি চোখে তাকায়। রায়হান তার গাল টেনে দিয়ে হাসল। মিম আর রবিন ততক্ষণে সামনে এগিয়ে গেছে। রায়হান আবারও সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। ঝুমুরের ইচ্ছে করলো বলতে যে, ভাইয়া আমিও তোমাদের সাথে যাব, কিন্তু পারল না। পরক্ষণে মনে পড়ল, ইস, তার মানে বড় মার মা আগে থেকেই জানে ফায়াজ ভাই অসুস্থ, এই জন্যই তার সাথে কথা বলে না। ভয় ভয় চোখে একবার তাদের দিকে তাকালো, কিন্তু তারা নিজের কাজ করতে ব্যস্ত। ঝুমুর চট জলদি বড় বড় পা ফেলে সেখান থেকে কেটে পড়ল। যাওয়ার মাঝপথেই শুনল তার মায়ের হুঙ্কার বাণী, বাড়ির সবগুলো বাথরুম পরিষ্কার করবি। কথাটা শুনে ঝুমুরের পা জোড়া জাগাতেই থেমে যায়, যেন তাদের নড়ার শক্তি বিলুপ্ত হয়েছে। নাক মুখ কুঁচকে কিছুক্ষণ তার মায়ের দিকে চেয়ে থাকলো, কিন্তু তিনি কাজ শেষ করে হাত ধুতে পুকুরে নেমে গেছেন। দুপুর গড়িয়ে বিকেল হলো। ঝুমুর সত্যি সত্যি মায়ের আদেশে বাড়ির সবগুলো বাথরুম ঘষে ঘষে পরিষ্কার করেছে। কোমর সোজা করতেই টান লাগছে, তার মনে হচ্ছে পিঠ আর কোমর বুঝি জোড়া লেগে গেছে। রান্নাঘরের বারান্দায় পা টান টান করে মেলে বসলো সে। সামনে বিস্কুটের বয়াম। রান্নাঘরের বারান্দা থেকে বাড়ির বাহিরে যাওয়ার জন্য একটা দরজা আছে, পিছনের উঠানটা সেদিকেই। ঝুমুর বিস্কুটে কামড় বসালো। আনমনে দেখছে তার ফুল গাছগুলো। বর্ষার পানিতে খুবই সুন্দর লাগছে, তা অনেক ফুল এসেছে গাছে। বেলির মন করা সুবাসে চারদিক মো মো করছে। এখানে বসে থাকার একটা কারণ অবশ্য আছে, তারা আজ মস্ত বড় একটা বুদ্ধি এঁটেছে। মেহেরিমা, রবিন আর সেই মিলে বড়শি দিয়ে মাছ ধরবে। মেহেরিমা আটার খামি করছে, আর রবিন গিয়েছে কেঁচোর খোঁজ করতে। কলা গাছের পচা বাকলের ভিতর থাকে কেঁচো। ঝুমুরের গা ঘিন ঘিন করে উঠল। বিস্কুট আর খাওয়া যাবে না বুঝতেই বয়াম আটকে রেখে দিল। মেহেরিমা রান্নাঘর থেকে বেরিয়ে আসলো, আটার খামিরটা ঝুমুরের হাতে দিয়ে বলল, এতগুলো নিয়ে পুকুরের দক্ষিণ পাশে বা আমি বড়শি নিয়ে আসছি। কিন্তু রবিন তো এখনো আসলো না। আর আসবে না ও, গিয়ে দেখ, হয়তো ক্রিকেট খেলতে চলে গেছে বন্ধুদের সাথে। ঝুমুর আর কথা বাড়ায় না, পা টিপে টিপে পুকুরের দক্ষিণ পাশে চলে যায়। এখানে ঝোপঝাড় একটু বেশি, বাড়ি থেকে জায়গাটা কম দেখা যায়। মা আর বড় মা জানলে পিঠে ছাল তুলে ফেলবে। নারিকেলের শুকনো পাতার উপর পা মেলে বসলো সে। খানিক বাদেই মেহেরিমা আসে, হাতে তার বড়শি। একটা ঝুমুরের দিকে বাড়িয়ে দিয়ে অপরটার মধ্যে আটার খামিরের ছোট টুকরো লাগিয়ে পুকুরে ফেলে। চিন্তিত হয়ে বলল, মাছ উঠাবে তে? ঝুমুর কাঁধ উঁচিয়ে ঠোঁট উল্টালো, বলল, আল্লাহ যদি চাই তাহলে পাওয়া যাবে। মেহেরিমা ছিপির দিকে নজর দিয়ে বলল, ফায়াজ ভাই যদি বিয়ের প্রস্তাব দেয় তখন কি করবি? ঝুমুর চমকে তাকায়। মেহেরিমাও ঝুমুরের দিকে ফিরল, মিষ্টি করে হেসে বলল, কি রে বল, এইসব কথা কি এখন বলার সময় মেহের? আমি আগে প্রশ্ন করেছিলাম। ঝুমুর জোরে শ্বাস টানলো, বলল, ওনাকে নিয়ে আমি জীবনেও এসব ভাবিনি। কিন্তু সেই বেচারা তো ঠিকই ভেবে বসেছে। আর সব তো আমাদের ভাবনা মাফিক হয় না ঝুমু। কাল ফারিয়ার কথা শুনে তো আমি চরম অবাক হয়েছি। ঝুমুর বসা থেকে উঠে দাঁড়ালো। সে যে ভারী অস্থির, মনের অশান্তি কাটাতে মাছ ধরার নাটক করেছে, কিন্তু হলো না। মেহেরিমা ঝুমুরের জামার কোনা ধরে টেনে বসিয়ে দেয়, বলল, কি হয়েছে তোর, মুখ চোখ এমন লাগছে কেন? ঝুমুর কি বলবে এখন? সেদিনে নীরব ভাইয়ার বলা কথাগুলো, এখন আবার ফায়াজের এসব কথা। কি করবে, কি বলবে, কিছুই জানা নেই তার। জীবনের গতিপথটা যেভাবে পাল্টে যাবে তা কুসমিন কালেও ভাবেনি হয়তো।
হুট করে ঝুমুরের মনে হলো সে আসলে সুখী না। মেহেরিমা এবার ঝুমুরের হাত ধরে ঝাঁকিয়ে ডাকলো। ঝুমু, হুম। তুই কিছু নিয়ে চিন্তা করছিস? আমি কয়েকদিন ধরে খেয়াল করছি। আমাকে বল, কোনো চিন্তা কেন? এত সুন্দর হাসি গায়েব করলো। ঝুমুর ঠোঁট গোল করে শ্বাস ফেললো, চেঁচিয়ে বলে উঠল। মাছ টোপ গিলে ফেলেছে হয়তো, টান দে। ঝুমুরের উল্লাসিত কণ্ঠে মেহেরিমার ধ্যান ভাঙে, এক টানে ছিপ তুলে আনে। সত্যিই একটা ছোট পুঁটি মাছ উঠেছে। দু বোন আনন্দে আত্মহারা। তখনই শোনা গেল আফিয়ার গলার স্বর। আতঙ্কিত হয়ে তারা সেদিকে তাকায়। আফিয়া বেগম ব্যাট নিয়ে তেড়ে আসছে। তাদের চোখ রসগোল্লা হতে বাকি। ঝুমুর আগে ভাগে দৌড়ে চলে যায়। মেহেরিমাও মাছটা নিয়ে লম্বা কদম ফেলে জায়গা ত্যাগ করে। পিছন থেকে আফিয়া বাজ খায় গলায় বলল, দাঁড়া বলছি, পালাচ্ছিস কেন? কয়দিন মানা করেছি এখানে আসতে, ধিঙ্গি মেয়ে হয়েছে, একটাও কথা শুনে না। ততক্ষণে ঝুমুররা রান্নাঘরে এসে পৌঁছে গেছে। হাঁপাতে হাঁপাতে দরজা আটকে পিছু ফিরতেই দেখে সাফিয়া বেগম জুতো নিয়ে দাঁড়িয়ে আছে। এবার তো আর পালানোর পথ নেই। ঝুমুর ঢোক গিলে শরীরের সব শক্তি দিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না শুরু করে। মেহেরিমাও সাথে তাল দিয়ে চিল্লিয়ে কেঁদে ওঠে। তাদের কান্নায় ভ্যাবাচ্যাকা খেয়ে যায় সাফিয়া বেগম। কাছে আসতে নিতেই মেহেরিমা বলল, থাক কাকিমা, জুতা মেরে গরুদান করতে হবে না। সাফিয়া বেগম সরু চোখে চাইলেন। ঝুমুর নাক টেনে টেনে বলল, তুমি আমার সাথে কথা বলছিলে না, তাই আমি জানের মায়া ত্যাগ করে তোমার পছন্দের পুঁটি মাছ ধরতে গিয়েছিলাম। আর তুমি? মেয়ের কথা শুনে সাফিয়া ভ্রু কুঁচকে যায়। পরক্ষণেই মন নরম হয়। আহারে আমার সোনা মেয়েটা। মাথায় হাত বুলাতে কাছে আসতেই ঝুমুর মেহেরিমা সুযোগ বুঝে ভোর দৌড়। সাফিয়া বেগমের চোয়াল ঝুলে গেল। তাকে বোকা বানানো হয়েছে। ফায়াজ একটা লুঙ্গি পরে ঝুলে ঝুলে হাঁটছে। এটা কুদ্দুস আহমেদের আদেশ। যদি আর একবার ফায়াজকে শুয়ে থাকতে দেখেছে তবে তিনি অবশ্যই সাপোজিটর দিবে। লজ্জায় ফায়াজের অবস্থা ছাইডা দেমা কাইন্দা বাজে। জ্বরের মধ্যে প্যান্ট পরলে মনে হচ্ছে নিঃশ্বাস আটকে আসবে। বাধ্য হয়ে লুঙ্গি পরে হাঁটতে হচ্ছে। বারান্দায় আরাম করে বসে বসে এহসান, ইশাক, ফারিয়া আর মিম লুডো খেলছে আর হাহা হিহি করে হাসছে। তাদের মাথা ফাটাতে পারলে ভালো হতো। এটা নাকি রোগীকে দেখতে আসা হলো। তীব্র বিরক্ত নিয়ে ফায়াজ বারান্দায় যায়। তাকে দেখেই সকলে ফিক করে হেসে দেয়। রায়হান বারান্দায় রাখা ব্যাতের চেয়ারে বসা ছিল। সেও হাসিতে শরিক হয়েছে। ফায়াজ অসহায় হয়ে তাদের দিকে তাকায়। দুপুর থেকেই তাকে নিয়ে এভাবে হাসা হচ্ছে। ইশাক হাসিটাকে একটু থামিয়ে বলল, সিরিয়াসলি ব্রো, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার সুন্নতের খাতনা হয়েছে। আবারও হাসি রোল পড়ে গেল। ফায়াজ নিজের দিকে তাকায়। তাকিয়ে তার আক্কেল কুডুম। সে এক হাতে লুঙ্গির মাথা উঁচু করে ধরে রেখেছে। মনে মনে নিজেকে ভৎসনা দিয়ে হাত থেকে মুঠ করা লুঙ্গি ছেড়ে দিল। গলা খাকারি দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। বিরক্ত হয়ে বলল, তোরা যাচ্ছিস না কেন? আর কতক্ষণ পরের বাড়ির অন্ন ধ্বংস করবি? হ্যাঁ, রায়হান পাশ থেকে কথা সুর টেনে বলল, ও পরের বাড়ির অন্ন বলেই হলো নাকি? মা মা বাড়ি থেকে পুরো দুনিয়া রান্না করে দিয়েছে, সেগুলোই খাচ্ছি। তোমার খাইস্টা বাপ কি ভালো কিছু খাওয়ানোর লোক? ফারিয়ার গায়ে লেগে গেল। সে তড়াক করে দাঁড়িয়ে গেল। আঙ্গুল উঁচিয়ে বলল, একদম আমার বাবাকে নিয়ে কিছু বলবেন না। কেন 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 বলবেন? উনি বাস যা ফুট লিলিপট। কি এত বড় সাহস? আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাকে লিলিপুট বলছেন? আপনি কি একটা জিরাফ? ফারিয়া মুখ ভেঙচি দিল। রায়হান হো হো করে হেসে উঠল। হাসিটাকে একটু স্বাভাবিক করে বলল, লিলিপটটাই এমন ধানি লঙ্কার মতো হয়।
শরীরটা ছোট, তবে তেজগুলো পাহাড় সমান। ফারিয়ার রাগ আকাশ ছুঁল। কষ্টে দুঃখে কান্না পেয়ে যাচ্ছে তার। নাকের পাটাতন ফুলিয়ে ফ্যাচ ফ্যাচ করতে করতে বলল, তুই কিছু বলবি না তাই না ভাইয়া? ফায়াজ সহ বাকিরা এতক্ষণ মনোযোগ দিয়ে ঝগড়া দেখছিল। ফায়াজ বিরক্ত হয়ে বলল, ঝগড়া পারিস না? না পারলে করতে যাস কেন? ফারিয়ার মুখ অন্ধকার হয়ে গেল। তার হয়ে কথা বলার কেউ নেই ভেবে ক্ষোভে ফুঁসে উঠল। ক্ষোভ উড়াতে রায়হানের ঝাঁকড়া চুলগুলোই পছন্দ হলো, মন ভরে টানা যাবে। সে লম্বা লম্বা পা ফেলে রায়হানের কাছে যায়। রায়হান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় তার পানে। ফারিয়া আগুন দৃষ্টি নিক্ষেপ করে 2 হাত বাড়িয়ে রায়হানের চুলগুলো টানতে টানতে উপর নিচ ডানে বামে ঝাঁকানো শুরু করে। রায়হান সহ বাকিরা হতভম্ব, বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ়। রায়হান চেঁচিয়ে বলে, আরে আরে, পাগল হয়ে গেছিস নাকি স্যার? উফ! চুল টানা শেষে ফারিয়া আর 1 মিনিটও দাঁড়ায় না। পিছু ঘুরে দৌড় দিতে নিতেই তার কান মুচড়ে দিল রায়হান। আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল ফারিয়া। রায়হান ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে উঠে গেল, বলল, চুল টানার ফল পরে দেখাচ্ছি, একদম ন্যাড়া করে দেব লিলিপট কোথাকার। তোর আমি ভয় পাই, শয়তান না বেটা। ততক্ষণে রায়হান চলে গেছে। লজ্জায় অপমানে ফারিয়ার মুখ থমথমে হয়ে আসে। কোনো দিকে না তাকিয়ে দৌড়ে চলে গেল সে। ঝগড়ার সমাপ্তিটা পছন্দ হলো না ফায়াজের। সেও রুমে চলে যায়। বাকিরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে অট্টহাসিতে ফেটে পড়ল। মিম 1 কাপ আদা চা নিয়ে ফায়াজের রুমে আসে। ফায়াজ তখন বই পড়ছে। জোর ভ্রুদয় কুঁচকে দৃষ্টি বইতে নিবদ্ধ রেখেছে। মুখের হালকা খোঁচা খোঁচা দাড়িতে অপূর্ব লাগছে তাকে। ওষ্ঠধয় চেপে ভিতরে ঢুকিয়ে রেখেছে। দরজায় দাঁড়িয়ে অপলক কিছুক্ষণ দেখে গেল মিম। তার ঠোঁট জুড়ে অল্প স্বল্প হাসি। স্ক্যান করা শেষ? মিম চমকে উঠল। তার মানে ফায়াজ বুঝে গেছে। ইস! লজ্জায় মুচকি হাসল সে। সেদিকে তাকিয়ে হাতের বইটাকে জোর করে বন্ধ করলো ফায়াজ। মিমকে দেখলেই তার মেজাজ খারাপ হয়। বেহায়ার মতো তাকিয়ে থাকবে আর নিজে নিজেই লজ্জা পাবে। কি প্রয়োজন? মিম মাথা তুলল। চোখাচোখি হলো কালো মনির 1 জোড়া গভীর চোখের সাথে। তার কথা আটকে আসে। কিছু না বলে আবারও মুগ্ধতা মাখা হাসি দিল। কি হলো? মা মানে চা দিতে এসেছিলাম। রেখে যা। অবিবাহিত ছেলের রুমে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে লজ্জা লাগে না তোর? মিম মনে মনে হাসলো। সে মনে মনে কবেই ফায়াজের বউ হয়ে বসে আছে, আর তাকে কিনা বলে অবিবাহিত ছেলের রুম। এত হাসতে ইচ্ছে করলে বাড়িতে আরো জায়গা আছে, এখান থেকে গেলে খুশি হই। ফায়াজ উঠে দাঁড়ালো। এই মেয়ে যাবে না সে ভালো করেই জানে। হাঁটা ধরতেই মিম সামনে এসে দাঁড়ায়। সাদা কালো মিশেলে একটা কুর্তি পরেছে সে। মুখের মধ্যে হালকা প্রসাদনী ছোঁয়া। কাঁধ পর্যন্ত ববকার চুল। ফর্সা মুখটা অহংকার ভরপুর। ফায়াজ বিরক্ত হয়, রাগী কণ্ঠে বলল, কেন এসেছিস? তোমাকে দেখতে। আমি কখনোই চাইনি তুমি আসো। তোমার সিম্প্যাথির কোনো প্রয়োজন নেই আমার, বুঝতে পেরেছো? কেন, ঝুমুরকে আশা করেছিলে বুঝি? সে আসলে খুব খুশি হতে, তাই না? এত এত ট্যালেন্ট যার মধ্যে আছে তার দিকে তো ফিরেও তাকাও না। কোন দিকে কমতি আমার? ফায়াজ তাচ্ছিল্য করে হাসলো। মাথাটা ঝুঁকিয়ে মিমের মুখ বরাবর এনে ধীর কণ্ঠে শুধায়, চরিত্রের কথা তো বললে না মিম? সরি, কয়েকজনকে বিলানো চরিত্রের কথা বলতে তো খানিকটা লজ্জা লাগবেই, তাই না? মিম তাজ্জব বনে গেল। অবাক চোখে তাকালো ফায়াজের দিকে। তার চরিত্র খারাপ বলতে কি বুঝালো? এই মানুষটাকে সে কতটা ভালোবাসে তা কি বুঝে না লোকটা? তার মানে তার ধারণা ঠিক, ফায়াজের মনে ঝুমুরের জন্য কিছু আছে। অবশ্যই আছে। হাসপাতাল থেকে লক্ষ্য করছিল সে। বুকের ভিতরটা মুচড়ে উঠল মিমে। চোখ ঝাপসা হয়ে এলো।
ফায়াজ তোয়াক্কা করলো না, পাশ কাটিয়ে চলে গেল সে। মিম গলার ভিতর কান্নারা দলা পাকিয়ে যায়। কত জোরাজুরি করে এই মানুষটাকে দেখতে এসেছিল, আর তাকে এভাবে অপমান করলো। ঘুমন্ত ঝুমুরে ছবিটাকে জুম করে দেখছে ফায়াজ। ঠোঁটের পাশটাকে আলতো করে ছুঁয়ে দিল সে। কি স্নিগ্ধ মায়াবী। ফায়াজ খুব গোপনে তুলেছিল ছবিটা। হসপিটাল থেকে রিলিজ দেওয়ার আগের রাত্রে ক্যামেরাবন্দি করেছিল এই মিষ্টি মুখটা। জানে এটা ভারী অন্যায় কাজ, তবুও মনকে মানাতে পারেনি। একটা ছবি থাকলে অন্তত দেখা তো যাবে। তখন অনুভূতিগুলো কেবল পছন্দ পর্যন্তই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন ভালোবেসে ফেলেছে সে। হয়তো ঝুমুরের এই কাঠখোট্টা আচরণই ভালোবাসতে বাধ্য করেছে। এই ছোট্ট মেয়েটার কঠোরতাগুলো কি মারাত্মক। ফায়াজের ঠোঁট জুড়ে মৃদু হাসি ছোঁয়া। আচ্ছা, কখনো কি সে পাবে ঝুমুরকে? জানে না কতটা অপেক্ষা করতে হবে তাকে, কিন্তু সে করবে। মোবাইলে উচ্চ শব্দে অ্যালার্ম বেজে উঠতেই ফায়াজের ধ্যান ভাঙে। সে উঠে দাঁড়ায়। হসপিটালে যাওয়ার সময় হয়েছে। ড্রয়িং রুমে গিয়ে মুখোমুখি হয় আদিবা খানের। তিনি মনোযোগ দিয়ে খবর দেখছে আর চা খাচ্ছেন। ফায়াজ ছোট্ট স্বরে বলল, আসছি মা। আদিবা খান অবাক হয়ে তাকায়। বসা থেকে উঠতে উঠতে বলল, কোথায় যাচ্ছিস তুই? হসপিটালে। তোর শরীরটা এখনো খারাপ বাবা, আরো 2 দিন রেস্ট কর। গত 4 দিন ধরে হসপিটাল যাচ্ছি না। সামান্য জ্বর নিয়ে এত উত্তেজিত হওয়ার দরকার নেই মা, আমি আসছি। ফায়াজ ঘুরে হাঁটা ধরে দরজার কাছাকাছি যেতে আদিবা খান বলে উঠল, তোর মামা আজ দাওয়াত করেছে। বেশ তো, যাও। তোকে ছাড়া কিভাবে যাই বল? ফায়াজ হাসলো, অত্যন্ত ক্ষীণ স্বরে বলল, কারো বিরক্তির কারণ হতে চাইছে না। আর তোমার ভাই এত ঘন ঘন দাওয়াত করছে কেন বলো তো? ও মা, তুই জানিস না আজ শান্তাকে দেখতে আসবে। মোটামুটি কথাবার্তা ফাইনাল। এখন সামনাসামনি দেখেই বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাবে হয়তো। ফায়াজ জুতোর ফিতা বেঁধে দাঁড়াতেই আদিবা খান তার মাথায় হাত রাখছে। আদুরে কণ্ঠে থেমে থেমে বললেন, ঝুমুরের ওপর রেগে থাকিস না বাবা। বাচ্চা মেয়ে কোথায় কি বলতে হবে এখনো বোঝে না। ফায়াজ হাসলো। ঝুমুরের কথা শুনলেই তার মন অশান্ত হয়ে যায়। নিজেকে কিছুটা স্বাভাবিক রেখে বলল, আমি রাগ করিনি। আদিবা খান আরও কিছু বলতে নিতেই ফায়াজ ঝুমুরের প্রসঙ্গ ঘোরালো। একটা 1000 টাকার নোট আদিবা খানের হাতে গুজে দিল। তিনি ভ্রু কুঁচকে তাকালেন। ফায়াজ মৃদু হাসলো, বলল, লাগতে পারে, রেখে দাও। তোমার জামাইয়ের মতো খালি হাতে যেও না জানো। আদিবা খান শব্দ করে হেসে উঠল। ফায়াজের মাথায় আলতো করে চাটি মেরে বলল, দিন দিন অনেক দুষ্টু হয়ে যাচ্ছিস কিন্তু। ফায়াজ অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, যা সত্যি তাই বললাম। এরপরেই হাত ঘড়িতে চোখ রেখে বলল, দেরি হয়ে যাচ্ছে মা, আসি। আচ্ছা বাবা যা, ফেরার পথে কিছু টাটকা সবজি আনিস তো। আচ্ছা। বলে তাড়াহুড়ো করে সিঁড়ি ভেঙে নেমে যায় ফায়াজ। আদিবা খান দ্রুত বারান্দায় যান। গ্রিল ধরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন যতক্ষণ না ফায়াজের গাড়ি চোখের আড়াল হয়। মনে মনে দারুণ একটা পরিকল্পনা করেছেন তিনি। কমলা রঙের শাড়িতে তোমাকে দারুণ মানিয়েছে বুবুই। ঝুমুরের কথায় শান্তা হেসে ফেলল। আয়নাতে চোখ রেখেই বলল, জামাইয়ের এটাক ফেটাক হবে তো। ছি, এসব কি কথা বলছো? বিয়ের আগে বিধবা হওয়ার শখ জাগছে? বিয়ে না হলে বিধবা হওয়ার চান্স নাই। রিপিট, বিয়ে না হলে বিধবা হওয়ার চান্স নেই, বুঝলি? বুঝলাম, তবে একটা আফসোস বুঝলে বুবুই, সেই দিন বিয়েটা হয়ে গেলে আর জামাইসহ তোমার বিয়ে খেতে পারতাম। ঝুমুরের মুখভঙ্গি সিরিয়াস। হো হো করে ঘর কাঁপিয়ে হেসে উঠল সবাই।
ফারিয়া বলল। আহারে, তোর বুঝি খুব আফসোস হচ্ছে? ঝুমুর অসহায়ের মতো দীর্ঘশ্বাস ফেলল। হবে না বলো? এখন যে জামাই নিয়েই বুবুইয়ের বিয়ে খেতে পারতাম, মিস হয়ে গেল। আবারও এক দফা হাসলো সবাই। ফারিয়া বলল, তুই চাইলে কিন্তু খুব শীঘ্রই তোর বিয়ে দিতে পারবো আমরা। জামাই কিন্তু কিউটের ডিব্বা। কথাটা বলে এক চোখ টিপ দিল ফারিয়া। মেহেরিমা মিটিমিটি করে হাসছে, সেও তাল মিলিয়ে বলল, তাই না কি ফারিয়া? ইস, ছেলেটাকে একটু দেখাইস তো। ঝুমুর চোখ ছোট ছোট করে চাইলো। সে ঠিক বুঝে গেছে তারা কার কথা বলছে। কত বড় বজ্জাত ভাবা যায়। আচমকা তার লজ্জা লাগছে। কিছু বলতে গিয়েও কেন যেন বলতে পারল না। ফারিয়া চুল বাঁধায় এক্সপার্ট। শান্তার চুলগুলোকে পটু হাতে ঘাড়ের উপরে ফেলে হালকাভাবে একটা খোপা করে দিল। ছোট ছোট চুলগুলো চারপাশে বের করে দিল। মেহেরিমা একটা বেলি ফুলের মালা এনে ফারিয়ার দিকে এগিয়ে দিতে দিতে বলল, নিজের হাতে বানাইছি, সুন্দর না? অনেক সুন্দর হয়েছে, খোপাতে পেঁচিয়ে দিলে দারুণ লাগবে। শান্তা বসা থেকে দাঁড়িয়ে গেল। এতক্ষণ থেকে এদের সাজগোজের অত্যাচার সহ্য করছে আর না। সে বিরক্ত হয়ে বলল, আজ আমাকে দেখতে আসবে, বিয়ে করতে না। এমন জঙ্গলির মতো এমন জঙ্গলির মতো সাজছিস কেন? মুহূর্তে ফারিয়া আর মেহেরিমার মুখে অন্ধকার নেমে এলো। শান্তার চারপাশে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করতে লাগলো কোন দিক দিয়ে জঙ্গলির মতো লাগে। চরকার মতন এমন ঘুরছিস কেন? তুমুর মাঝখান থেকে ফোড়ন কেটে বলল, তোমাকে অনেক মিষ্টি লাগছে বুবুই, বিশ্বাস করো। আমার তো মনে হচ্ছে তারা আজকেই তোমাকে নিয়ে যাবে। তাই নিলে ভালোই হবে, কি বলিস? কালকে থেকে যেতেও তো রাজি ছিলেন, আর আজ দেখতে আসার দিনই চলে যেতে চাইছো? শান্তা মিটিমিটি হাসলো। আয়নায় একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, জামাইটা কিউট আছে বুঝলি, পছন্দ হয়ে গেছে তাই রাজি হলাম। ঝুমুর সহ সবাই খিলখিল করে হেসে উঠল। কিছুক্ষণ পর শান্তা বলল, মিম কোথায় ঝুমুর? ওকে দেখছি না যে। মিমের কথা উঠতেই ঝুমুরের মন খারাপ হয়ে গেল। একটু আগে মিমকে ডাকতে যখন তার রুমে গিয়েছিল, শুধু বলেছিল, বুবুই শান্তা বাবুকে সাজাতে হবে, তাড়াতাড়ি এসো। ব্যাস সাথে সাথেই মিম তেতে উঠল। বসা থেকে উঠে ঝুমুরের সামনে এসে দাঁড়িয়ে আঙ্গুল উঁচিয়ে ক্রোধান্বিত গলায় কিছুটা চেঁচিয়ে বলল, একদম ভালো মানুষ আসতে আসবে না। খুব পদ্মাশীল ভাবিস নিজেকে, তাই না? আসলে এগুলো তোর মুখোশ। এত ছেলে তোর চেহারা দেখে কিভাবে? আমাকে আর একবার ডাকলে খবর আছে তোর। যা, বেরিয়ে যা। ঝুমুর কেবল আহত দৃষ্টিতে তাকিয়েছিল। পরপর মিম আর একটা ভয়াবহ কাণ্ড ঘটায়। ঠাস করে ঝুমুরের মুখের উপর দরজা আটকে দেয়। বজ্রাহত নিয়ে কথাগুলো কানে বাজতেই ঝুমুরের কান্না উপচে আসছে। বহু কষ্টে ধরে আসা গলায় বলল, তোমার বোনের মনে হয় মাইগ্রেনের ব্যথা উঠেছে, মেজাজ চটে আছে। ঝুমুর আর একটাও বাক্য ব্যয় না করে সোজা বেরিয়ে যায় রুম থেকে। নিচে নামতে আফিয়া বেগম তড়িঘড়ি করে ঝুমুরের হাতে বাটি ভর্তি পায়েসের ট্রে ধরিয়ে দিল। বলল, এগুলো নিয়ে উপরে যা, তোদের সবার জন্য দিয়েছি, একটু যেন নষ্ট না হয়। কথা শেষ করেই তিনি ঘোমটা টানতে টানতে রান্নাঘরে চলে গেলেন। ঝুমুর বিরক্ত হলেও কিছু বলেন না, চুপচাপ ট্রে হাতে উপরে উঠে আসে। শান্তার রুমে ততক্ষণে মিম চলে এসেছে। মনোযোগ সহকারে শান্তার চোখের কাজল ঠিক করে দিচ্ছে সে। মিমের চেহারা এখন কি শান্ত? আচ্ছা, সে কেন তার সাথে এমন আচরণ করলো? ঝুমুরের মন খারাপ হয়, বুকের ভিতরে তীব্র যন্ত্রণা হয়। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে পায়েসের ট্রে টেবিলের উপর রাখলো। মিহিস্বরে বলল, বড়মা পাঠিয়েছেন, বলেছে সবাই যেন খেয়ে নেয়। পাত্রপক্ষ এসেছে ঠিক সন্ধ্যা 7টায়। হাত ভর্তি হরেক রকমের মিষ্টি, পান, ফল ফলাদি। একটাই ছেলে তাদের।
বড্ড অমায়িক ব্যবহার ছেলের মায়ের। ছেলে ভার্সিটি প্রফেসর। উচ্চতা স্বাভাবিক, বেশিও না আবার কমও না। ছিমছাম শরীর। অতিমাত্রায় সুদর্শন না হলেও মোটামুটি সুদর্শন বলা চলে।